ওয়েলকাম ব্যাক টু নীলা ডিলাইরি ব্লগস চ্যানেল। আর একটা ব্লগ নিয়ে এসে গেলাম আজকে। আহ, আপনারা জানেন, আমার ব্লগ মানেই বেসিক্যালি ক্রিকেট নিয়ে আলোচনাই বেশি হয়। আজকেও ক্রিকেট, তিনটে পার্টে আলোচনাটা করব। প্রথম পার্ট ডেফিনেটলি বিরাট কোহলি এবং রোহিত শর্মার কামব্যাক এবং তাদের অসাধারণ কিছু খেলা যেটা আমরা দেখেছি ইদানিংকালে। এবং সেকেন্ড পার্টে আসবে ইন্ডিয়ার বোলিং। বোলিং এত নিম্নমানের যে বোলিং হচ্ছে এবং যার ফলে ইন্ডিয়ার যে লসটা হচ্ছে, আমরা দেখলাম রায়পুরে আমরা হেরে গেছি, রাঁচিতেও প্রায় হারতে হারতে আমরা বেঁচেছি। এবং থার্ড ডেফিনেটলি গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের এই কতদিন এই দুজনকে আমাদের সহ্য করতে হবে এবং তার ফলে যে ইন্ডিয়ার যে এই নিম্নমুখী পারফরমেন্স এবং এত ভালো ভালো প্লেয়ারদেরকে আমরা যদি বঞ্চিত হতে দেখছি, এইটা কতদিন আমাদের সহ্য করতে হবে। তো এইটা নিয়েই কিছু আলোচনা। তো সবচেয়ে আগে নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম টু মাই চ্যানেল হুইচ ইজ নীলা ডিলাইরি ব্লগস। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, বিন্দাস আছেন। কাইন্ডলি যারা যারা দেখছেন একটু ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, তাহলে আমরা অনেক উদ্দীপনা পাই এবং উৎসাহ পাই। তো ফার্স্টেই বলি, বিরাট কোহলি অসাধারণ কিছু ইনিংস আমরা দেখলাম চলতি সিরিজে। ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে সিরিজ হচ্ছে ওয়ানডেতে, প্রথম ম্যাচে একটা বিধ্বংসী ইনিংস 135 রানে। বহুদিন বাদে এত সুন্দর একটা ইনিংস দেখলাম। 7টি ছয় উনি মেরেছেন। বিরাট কিন্তু এত ছয় মারেন না। প্রত্যেকটা শট যেন উনি জবাব দিচ্ছিলেন ওনার ওনার যে সমালোচনা, এবং স্পেশালি গৌতম গম্ভীর এবং অজিত আগরকরকে, যারা বলেছিলেন যে উই আর নন কমিটাল অ্যাবাউট দেয়ার ইনভলভমেন্ট ইন দ্য কামিং 2027 ওয়ার্ল্ড কাপ, যে তারা খেলবে কি খেলবে না, একটা সন্দেহ প্রকাশ ছিল। তো সেগুলো সমস্ত জবাব যেন বিরাট দিচ্ছিলেন। সেঞ্চুরি করার পরে উনি যেভাবে খেললেন, প্রত্যেকটা শট দেখার মতো। উনি যখন সেঞ্চুরি করলেন, একটা শূন্যে উঠে একটা ফিস্ট করলেন, পাঞ্চ করলেন। রবি শাস্ত্রী ওটা দেখে বলল যে 36 বছর বয়সের বিরাটকে দেখে মনে হচ্ছে না যে উনি 36 বছর, বরং উনি 36 ইঞ্চি লাভ দিয়েছেন, যেটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে ওনার বয়স হয়তো 17 কি 18। অসাধারণ অসাধারণ ইনিংস আমরা দেখলাম রাঁচিতে। তারপরেও উনি থেমে থাকেননি, রায়পুরেও কিন্তু ওনার ব্যাট ঝলসে উঠেছে। 102 রানের একটা অসাধারণ ইনিংস খেললেন এবং সেখানেও কিন্তু উনি জবাব দিলেন যে তার কিন্তু কোনো কিছু লাগে না, না প্র্যাকটিস ম্যাচ লাগে, না ডোমেস্টিক ক্রিকেট লাগে। তিনি যদি মনে করেন, তিনি যদি মোটিভেশন থাকে, তার যদি উদ্দীপনা থাকে এবং তিনি যদি খেলতে ভালোবাসেন, তিনি কিন্তু খেলবেন এবং রান করবেন। বিরাট কোহলিকে কিন্তু আমরা এইভাবেই চিনি। টেস্ট ক্রিকেট উনি ছেড়েছিলেন, তার কারণ বাধ্য করা হয়েছিল। ইংল্যান্ড সিরিজের আগে উনি কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করছিলেন এবং উনি কিন্তু ইংল্যান্ড সিরিজের জন্য মুখিয়েছিলেন। কিন্তু সিলেক্টররা তাকে বলে দিয়েছিল এবং কোচ গৌতম গম্ভীর, যে তুমি যদি রান পাও তবেই হয়তো আমরা তোমাকে কন্টিনিউ করব প্রথম দুটো টেস্ট ম্যাচ, এরকমই কিছু কথা শোনা গেছিলো। তারপরে কিন্তু আমাকে হয়তো ড্রপ করে দেওয়া হবে, বা হয়তো বলা হয়েছিল যে তোমাকে হয়তো নিয়ে আমরা ভাবছি না। যার ফলে উনি কিন্তু আর সেই সিরিজে খেলতে চাননি, বা উনি সেই সিরিজের আগেই রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছিলেন। তো বিরাটের মতো এরকম একটা বড় খেলোয়াড় সে এত তাড়াতাড়ি কেন চলে যাবে, সারা দেশ সারা বিশ্ব কিন্তু সোচ্চার হয়েছিল, কিন্তু বিরাট কিছু মুখ খোলেননি বা বলেননি, নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। আজকে বিরাট কোহলিকে আমরা দেখছি আবার সব উনি ফিরে এসছেন এবং উনি কিন্তু ওনার ব্যাট কথা বলছে বিরাটের হয়ে। রোহিত শর্মা রান পাননি, যদিও প্রথম ম্যাচে 57 করেছিলেন। তো আমরা আশা করব যে ভাইজাকে যে ওয়ানডে সিরিজ হচ্ছে সেখানে উনি সেঞ্চুরি করবেন। ওনার ব্যাট থেকে একটা সেঞ্চুরি আমাদের দরকার। যাই হোক, অসাধারণ বিরাট এবং রোহিতের কামব্যাক। হোপফুলি ওরা হয়তো 2027 ওয়ার্ল্ড কাপ এবার খেলতে পাবে। কেউ ওদেরকে বাদ দেওয়ার সাহস পাবে না, আশা করা যায় সেইটুকু। সেকেন্ড যে কথাটা, ইন্ডিয়ার বোলিং। এত নিম্নমানের বোলিং আমরা দেখছি, তার কারণ কি? বোলারই তো নেই, বোলারদের সিলেক্ট করাই হচ্ছে না। মোহাম্মদ শামিকে নেওয়া হচ্ছে না, যিনি অসাধারণ পারফরমেন্স করছেন ডোমেস্টিক ক্রিকেটে। রিসেন্টলি উনি গতকাল ম্যাচ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও কিন্তু 4 উইকেট নিয়েছেন। তারপরে এখনও ব্যর্থ মোহাম্মদ শামি। মোহাম্মদ সিরাজকে খেলানো হচ্ছে না, উনি ডোমেস্টিক খেলছেন। কারা খেলছে? প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, যারা বলের পর বলে 4 খাচ্ছে, 6 খাচ্ছে, উইকেটলেস, ইকোনমি 8-9-এর ওপরে। তাহলে কি বলা যেতে পারে? যে ভালো ভালো যারা বোলার তারা সমস্ত রকমভাবে ব্রাত্য, বিকজ তারা গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের স্নেহভাজন নয়। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হচ্ছে, তাকে বসিয়ে রাখা হচ্ছে, বোলিং করা হচ্ছে না। অথচ এই ওয়াশিংটন সুন্দর কিন্তু বলা হয়েছিল অশ্বিনের সময় যে ভাই অশ্বিন, তোমার পরিবর্তন আমরা পেয়ে গেছি, তা তুমি এখন যদি রিটায়ারমেন্ট নিও না কোনো অসুবিধে হবে না।
সেই ওয়াশিংটন সুন্দরকে আমরা কী দেখতে পাচ্ছি, তাকে ব্যাট করানো হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে। উনি ব্যাটে রান পাচ্ছেন না, বোলিংও করছেন না, 1 ওভার 2 ওভার বোলিং করে ওনাকে বসিয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম যদি টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা হয়, প্রত্যেকটা প্লেয়ার তো কনফিউজ, কে কী করবে বুঝেই পাচ্ছে না। তিলক ভার্মাকে নেওয়া হয়েছে, ওনাকে বসিয়ে রাখা হয়েছে, কারণ হচ্ছে 5 নম্বরে ওয়াশিংটন সুন্দরকে। এই হচ্ছে টিমের অবস্থা। বাকি বোলারদেরও অবস্থা খুব একটা ভালো না। হর্ষদীপ সিং একমাত্র ভালো ঠিকঠাক বোলিং করছেন এবং কুলদীপ যাদব, এছাড়া টিমে কোনো বোলার নেই। তো এই টিম নিয়ে 358 কেন 458 যদি রান করে ইন্ডিয়া, সেটাও ডিফেন্ড করা খুব মুশকিল। স্পিনার আমরা দেখতে পাচ্ছি না। রবি বিষ্ণয় খুব ভালো স্পিনার, তাকে দেখা যাচ্ছে না, তিনি কোথায় হারিয়ে গেছেন কে জানে। তো স্পিনার নিয়ে অক্ষর প্যাটেলকে খেলানো হচ্ছে না, বসিয়ে রাখা হয়েছে, তারও যুক্তি কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। মুকেশ কুমার ভালো পেসার ছিলেন, মুকেশ কুমারকেও দেখতে পাচ্ছি না আমরা। আকাশদীপ সিং যথেষ্ট ভালো বোলার, এদের চেয়ে অনেক বেটার বোলিং করবেন, তাকে খেলানো হচ্ছে না, বসিয়ে রাখা হয়েছে। তো এই যুক্তি কিন্তু কোনো রকম এর কোনো উত্তর। তো ভালো ভালো বোলারদেরকে বসিয়ে রাখা হচ্ছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তো কী করে এই টিম এই বোলিং নিয়ে দাঁড়াবে, খুবই মুশকিল। 458 রান তুললেও হয়তো ইন্ডিয়া ডিফেন্ড করতে পারবে না, সম্ভব নয়। তো এই কিন্তু অজিত আগারকর এবং গৌতম গম্ভীরের এই যদি তাদের এই রকম কাণ্ড কারখানা যদি শেষ না হয় এবং যদি বিসিসিআই এর এগেনস্টে স্ট্রিক্ট কোনো স্টেপ না নেয়, তাহলে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট এইভাবেই বঞ্চিত হবে এবং এইভাবেই কিন্তু তারা ম্যাচের পর ম্যাচ হারবে এবং হারতে বাধ্য, কিছু করার নেই। ভালো ভালো সমস্ত বাঘা প্লেয়াররা কিন্তু তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা হচ্ছে অযোগ্য সেই সব প্লেয়ারকে খেলানো হচ্ছে, সেই সব প্লেয়ারকেই নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে মেন গল্প। তো বিসিসিআইকে অনুরোধ যে তারা যদি এই ব্যাপারটা দেখেন এবং আমরা যারা ক্রিকেট অনুরাগী বা আমরা যারা কোটি কোটি মানুষ যারা ভারতবর্ষকে ভালোবাসি, তাদেরকে অ্যাটলিস্ট সম্মান দেওয়া হবে এবং তাদের জন্য এটা আমরা চিন্তা করা হোক। 3 নম্বর সেটা অলরেডি বলে ফেললাম যে গৌতম গম্ভীর, অজিত আগরকরের এই যে তাদের কাণ্ডকারখানা এবং তাদের যে এইরকম একপেশি আচরণ, তাদের স্নেহভাজন ছাড়া তাদের ক্রিকেট টিমে তাদেরকে জায়গা না দেওয়া এবং বড় বড় প্লেয়ারদেরকে বাইরে রাখায় কতদিন চলবে, এইটা কিন্তু ভীষণ একটা আমাদের পক্ষে খুবই কঠিন জিনিস হয়ে দাঁড়াচ্ছে এবং যার ফলে ইন্ডিয়া কিন্তু হেরেও যাচ্ছে। যদি ওয়ানডে সিরিজ কালকে ইন্ডিয়া জিতে যায় তো ভালো, আর যদি হেরে যায় তাহলে কিন্তু আবারও মুশকিল। তাহলে কিন্তু গৌতম গম্ভীর আরেকটা ওয়ানডে সিরিজ হারবে। অলরেডি শ্রীলঙ্কা হেরেছে, অস্ট্রেলিয়া হেরেছে এবং সামনে 2027 টি20 বিশ্বকাপ, সেখানেও কী ফল করবে বলা খুব মুশকিল। সেখানেও টিম সিলেকশন ভুলভাল হচ্ছে এবং সম্পূর্ণ ব্যাটিং অর্ডার থেকে শুরু করে সব কিছুই ভুলভাল করা হচ্ছে। সুতরাং কোনো যুক্তি নেই, কোনো ব্যাপার নেই এবং সেটাই সবচেয়ে বড় জিনিস। অলরেডি অনেকেই গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের এগেনস্টে বলেছেন, রবি শাস্ত্রী থেকে শুরু করে হরভজন সিং থেকে শুরু করে বহুজন বলেছেন, মনোজ তিওয়ারি বহুজন বলেছেন, বহুজন তাদের এগেনস্টে বলছেন এবং বলছেন যে তারা যে কাজটা করছেন একেবারেই ঠিক করছেন না। এখন শুধু বোর্ড কর্তাদের একটু নড়ে চড়ে বসতে হবে, তাদেরকে বোঝাতে হবে গৌতম গম্ভীর এবং অজিত আগরকরকে যে যেটা দলের স্বার্থে যেটা প্রয়োজনীয় তোমরা সেটাই করো এবং টিম যারা জেতে এবং যারা আজকে বড় বড় প্লেয়ার আছে তাদেরকে সম্মান দাও, তাদেরকে নিয়ে সিনিয়র জুনিয়রদের নিয়ে খেলো। তো এটাই বিসিসিআইকে অনুরোধ যে তারা যদি এই ব্যাপারটা দেখে, তাহলে আমরা যারা ক্রিকেট অনুরাগী, আমরা যারা ভারতপ্রেমী, তারা কিন্তু আশাপ্রদ হব এবং তারা বুঝতে পারবো যে অ্যাটলিস্ট ঠিকঠাক জিনিস বা ঠিকঠাক জায়গাতেই বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট এগোচ্ছে। এটুকুই বলার, আর কিছু বলার নেই। যদি আপনাদের কমেন্ট থাকে কাইন্ডলি কমেন্ট করবেন এবং বলবেন আপনাদের কী মতামত, আপনারা কী ভাবছেন, আপনারা কী করছেন এবং সেটা শেয়ার করবেন। চলুন আর বেশি লম্বা করবো না ব্লগটাকে, দেখা যাক আগামী যে ওয়ানডে আছে যেটা হচ্ছে ভাইজাগে হচ্ছে, ইন্ডিয়া কীরকম ফল করে। আশা করব ইন্ডিয়া জিতবে, তো দেখা যাক কীরকম করে। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, কাইন্ডলি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনারা যদি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন তাহলে খুব ভালো লাগে এবং যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কাইন্ডলি কমেন্ট করুন, কমেন্টে বলুন যে আমরা কীভাবে কী উন্নতি করতে পারি বা কী ভালো করতে পারি। তো এটুকুই বলা, আজকে আর বড় করব না। চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একদম বিন্দাস থাকুন এবং লাইফে এনজয় করুন আর মানুষের পাশে থাকুন, মানুষকে হেল্প করুন। চলুন, জয় হিন্দ, বন্দে মাতরম।